এটি ইরান, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি। গত ৫০০ বছর ধরে ইরান এই সীমানা নিয়ে বিশ্বের মানচিত্রে রয়েছে এবং সম্ভবত বিশ্বের এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানের সাথে সংঘর্ষে জড়ায়নি। সে রোমান, আরব, মঙ্গোল, তুর্কি, রাশিয়ান বা ব্রিটিশ, যেই হোক না কেন, প্রতিটি পরাশক্তি ইরানকে জয় করার চেষ্টা করেছে। আর এর অন্যতম প্রধান কারণ ছিল ইরান বিশ্বের সংযোগস্থলে অবস্থিত। এটি সেই একই দেশ যা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াকে সংযুক্ত করে। আজকের ইরানের ৭টি দেশের সাথে সীমান্ত রয়েছে: পূর্ব দিকে পাকিস্তান, পশ্চিম দিকে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, ইরাক, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান। এছাড়াও ইরানের ৩টি সমুদ্রের সাথেও প্রবেশাধিকার রয়েছে। এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক স্থানটি ইরানের দক্ষিণ দিকে অবস্থিত, যাকে হরমুজ প্রণালী বলা হয়। বিশ্বের ২০% তেল ও গ্যাসের সরবরাহ এই স্থান থেকে আসে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ৭টি দ্বীপ ১৯৭০ সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও এর আগে এগুলি সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রণে ছিল। একইভাবে এই আশুরা ডে আইল্যান্ড কাস্পিয়ান সাগরে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। গত ৪০ বছর ধরে ইরান পশ্চিমা বিশ্বের জন্য একটি মাথা ব্যথা হয়ে আছে। কিন্তু এর কারণ কি যে এত শক্তিশালী সেনাবাহিনী এবং অর্থনীতি থাকা সত্ত্বেও কোনো পশ্চিমা দেশ ইরানকে আক্রমণ করে দখল করতে পারেনি? সব দেশ জানে যে ইরানকে সরাসরি আক্রমণ করলে অনেক বড় প্রতিক্রিয়া হতে পারে। ইরানের ভূগোল ছাড়াও এটিকে অজেয় করার আরও অনেক কারণ রয়েছে। সত্য হল, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরানের ইতিহাস, ভূগোল এবং প্রক্সি যুদ্ধ এটিকে এত শক্তিশালী করেছে। প্রথমত, আমরা ইরানের ভূগোল বুঝি। জাগ্রস পর্বতমালা ইরানের দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত। এই পর্বতশ্রেণী, যা ইরানের উপকূল রেখা থেকে ইরাক এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত, ইরানকে দারুণ প্রাকৃতিক সুরক্ষা দেয়। এই পুরো এলাকাটি খুব পাথুরে এবং এটি অতিক্রম করা খুব কঠিন। এই পর্বতগুলির এত বেশি সুবিধা ইরান পেয়েছে যে ১৯৮০ সালে যখন ইরাক ইরানকে আক্রমণ করে, তখন তার পরিকল্পনা ছিল প্রথমে খাজাখস্তানের তেল সমৃদ্ধ অঞ্চলটি দখল করা এবং তারপর ইরানের বাকি শহরগুলি দখল করে ইরানি বিপ্লবকে ধ্বংস করা। কারণ সব আরব দেশ ভয় পেয়েছিল যে ইরানি বিপ্লবের প্রভাব আরব বিশ্বের বাকি অংশে ছড়িয়ে পড়বে না। কিন্তু ইরাকি সেনাবাহিনী ২ বছরে শুধুমাত্র খুঁজে স্থানে পৌঁছাতে পেরেছিল। তারা জাগ্রস পর্বতমালা অতিক্রম করে ইরান দখল করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি এবং তারপর অবশেষে ইরান ইরাকি বাহিনীকে পেছনে ঠেলে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। কিন্তু এখানে ইরানকেও এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। যেখানে ইরাকি সেনাবাহিনী তাদের শহরগুলি থেকে সহজে সরবরাহ পাচ্ছিল, সেখানে ইরানি সেনাবাহিনীর জন্য সরবরাহ করা খুব কঠিন হয়ে পড়েছিল, কারণ ইরানের সমস্ত বড় ডিপো এবং শহরগুলি জাগ্রস পর্বতশ্রেণীর অন্যদিকে ছিল। এই কারণেই এই যুদ্ধ ৮ বছর পর কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল এবং উভয় দেশের সীমান্তে ১ ইঞ্চিও পরিবর্তন আসেনি। একইভাবে ইরানের উত্তর দিকে কাস্পিয়ান সাগরের পাশাপাশি আলবর্জ পর্বতমালা রয়েছে, যা এটিকে উত্তর দিক থেকে রক্ষা করে। এবং এই পর্বতগুলি কেবল ইরানকে প্রাকৃতিক সুরক্ষা দেয় না, প্রচুর সম্পদও দেয়। এই দুটি পর্বতশ্রেণী ইউরেনিয়াম, রূপা, সোনা এবং জিঙ্ক সমৃদ্ধ। ইরানের বিশ্বের বৃহত্তম জিঙ্কের মজুদ রয়েছে। একইভাবে ২০ শতাব্দী ইরানের এই ভূগোলে ৪টি চাঁদ দিয়েছে, যখন পারস্য উপসাগরের কাছে তেল ও গ্যাসের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছিল। আজ ইরানের বিশ্বের মোট তেলের ১০% এবং প্রাকৃতিক গ্যাসের ১৫% মজুদ রয়েছে। ইরানের একটি বড় সমুদ্র বন্দর, বিশ্বের একটি খুব বড় চোক পয়েন্ট, হরমুজ প্রণালী থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই পয়েন্টটি আজ ইরানের বৃহত্তম ভূরাজনৈতিক প্রভাব। যদি ইরান তার নৌবাহিনীর মাধ্যমে এই পয়েন্টটি বন্ধ করে দেয়, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে, কারণ বিশ্বের ১৫% শক্তি সরবরাহ এখান দিয়ে এশিয়া ও ইউরোপে যায়। এখন যদি আপনি ধরে নেন যে কেউ এই উপকূল রেখা এবং এই দুটি পর্বতশ্রেণী অতিক্রম করে এবং আপনি এখানে দ্বিতীয় বৃহত্তম বাধা হল দাস্ত-ই-লুত এবং কাবির-ই-রেগিস্তান। লুট মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয়, কারণ ২০০৫ সালে এখানে ৭০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই কঠিন এবং অস্বাভাবিক ভূগোলের কারণে ইরানকে জয় করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু দ্বিতীয় যে জিনিসটি আজকের দিনে ইরানকে এত শক্তিশালী করেছে, তা হল তার ভূরাজনৈতিক কৌশল।
প্রথমত, যদি আমরা ইরানের জনসংখ্যা দেখি, এর জনসংখ্যা প্রায় 9 কোটি, যার মধ্যে 95% শিয়া মুসলিম। ইরানের 62% মানুষ পার্সি, 16% আজেরি, 10% কুর্দি এবং বাকি 12% বেলুচ, লুর, আরব এবং তুর্কি। 1989 সালের শিয়া বিপ্লবের আগে ইরান একটি উদার দেশ ছিল এবং আমেরিকা এই অঞ্চলে একটি খুব শক্তিশালী মিত্র ছিল। এমনকি সেই দিনগুলিতেও আমেরিকা ইরানকে মালিক জেট সরবরাহ করত। কিন্তু ইমাম খোমেইনি আসার পর এখানকার সমস্ত গতিশীলতা পরিবর্তন হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে 1989 সালের আগে ইরান এবং ইসরায়েলের খুব শক্তিশালী সম্পর্ক ছিল। আসলে ইরান ছিল দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা 1948 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কিন্তু ইমাম খোমেইনি আসার সাথে সাথে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে আওয়াজ তোলেন এবং ঘোষণা করেন যে ইসরায়েল এখন ইরানের 1 নম্বর শত্রু। তেহরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েলের ফ্লাইট বাতিল করা হয় এবং তেহরানের ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত করা হয়। এর প্রথম ফল ছিল যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের সম্পর্ক খারাপ হতে শুরু করে। কিন্তু সম্পর্কের এই অবনতি কেবল ইসরায়েল এবং আমেরিকার সাথেই থাকেনি। আসলে শিয়া বিপ্লবের পর ইরানের চারপাশের সমস্ত আরব রাষ্ট্রের সাথেও সম্পর্ক খারাপ হতে শুরু করে। সমস্ত আরব রাষ্ট্র সতর্ক হয়ে গিয়েছিল। তারা সবাই এই বিষয়ে ভয় পেয়েছিল যে ইরানের আদর্শ আরব রাষ্ট্রগুলিতে ছড়িয়ে না পড়ে এবং এর ফলে তাদের রাজ্যগুলির অনেক ক্ষতি হতে পারে, কারণ এই সব আরব রাষ্ট্রগুলিতে রাজতন্ত্র ছিল। 1980 সালে এই সব আরব রাষ্ট্রগুলি সাদ্দাম হোসেনকে ইরান আক্রমণ করার জন্য সমর্থন করেছিল। এখানেই ইরানও বুঝতে পারল যে যদি তাকে টিকে থাকতে হয় তাহলে তাকে তার আদর্শ অন্য দেশে ছড়িয়ে দিতে হবে, কারণ তার এবং তার বৃহত্তম শত্রু ইসরায়েলের মধ্যে এই সমস্ত আরব দেশ আছে যারা তার বিরুদ্ধে। এই কারণেই তাকে এমন কিছু করতে হবে যাতে ইসরায়েল থেকে দূরে থাকা সত্ত্বেও সে তাকে হুমকি দিতে পারে। এবং এখানে ইরান এমন সমস্ত গোষ্ঠীকে সমর্থন করা শুরু করে যারা ইসরায়েল বিরোধী বা জায়নিস্ট বিরোধী, যেমন হামাসের ফিলিস্তিন, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিদ ব্রিগেড, ইরাকের আল বদর এবং ইয়েমেনের হুসেইনি। এই পুরো নেটওয়ার্কটিকে প্রতিরোধ অক্ষ বলা হয় এবং এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ইসরায়েল এবং এমনকি আরব দেশের উপরও চাপ সৃষ্টি করে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোনো পদক্ষেপ নেওয়ার আগে এই কারণেই যখন ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করে তখন এখানে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে একটি মিসাইল নিক্ষেপ করে এবং এখানে ইয়েমেনি হুসিয়া লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি এবং আমেরিকান জাহাজগুলিকে ড্রোন দিয়ে লক্ষ্য করা শুরু করে। ইরানের এই প্রক্সি যুদ্ধ কৌশল এটিকে খুব বিপজ্জনক করে তুলেছে। এখন যেহেতু আমরা যুদ্ধ কৌশল নিয়ে কথা বলছি, ইরানের ড্রোন টেকনোলজির উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ। 2024 সালের জানুয়ারিতে যখন হুসিয়া দিয়ে যাওয়া কন্টেনারগুলিতে ড্রোন হামলা চালানো হচ্ছিল, তখন ফ্রান্স $1 মিলিয়ন মূল্যের অ্যাস্টার 15 সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে ইয়েমেনের শাহেদ ড্রোনকে নামিয়েছিল, যখন ইয়েমেনি ড্রোনের দাম ছিল মাত্র $20,000। ইয়েমেনি হুসিয়াকে ইরান এই ড্রোনগুলি সরবরাহ করে। এই ড্রোনগুলি এত বিখ্যাত যে রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে এই ইরানি ড্রোন ব্যবহার করছে। আমেরিকান সেন্ট্রাল কমান্ডের 2022 সালের রিপোর্ট অনুযায়ী ইরানের মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরানের সমস্ত মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত তাদের লক্ষ্যে ঘাত করতে পারে। সুতরাং সংক্ষেপে যদি আমরা ইরানের ভূগোল, তার প্রক্সি কৌশল এবং ড্রোন টেকনোলজি দেখি, তা সত্ত্বেও ইরানের ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা রয়েছে এবং এর অর্থনীতি আনুষ্ঠানিকভাবে খুব ছোট। ইরান এমন একটি দেশ যার সম্ভাবনার অনেক অনিশ্চয়তা রয়েছে, তা ইরানের পারমাণবিক কার্যক্রম হোক, প্রক্সি নেটওয়ার্কের অর্থায়ন হোক বা মিসাইল টেকনোলজি হোক। ইরান সম্পর্কে অনেক ধূসর এলাকা রয়েছে, যার কারণে পশ্চিমা দেশগুলি এটিকে সরাসরি আক্রমণ করতে ভয় পায়। যদি আমরা কেবল এই একটি পয়েন্ট দেখি যে বিশ্বের দুটি চোখ পয়েন্ট হরমুজ প্রণালী এবং বাব এল মানদেব ইরানের লক্ষ্যসীমার মধ্যে রয়েছে, তাহলে এই বিষয়টি এটিকে একটি খুব শক্তিশালী প্রভাব দেয়। এবং এখন রাশিয়া এবং চীনও অনানুষ্ঠানিকভাবে ইরানকে সমর্থন করছে। সম্প্রতি যখন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছিল, তখন এমন অনেক অপ্রমাণিত খবরও বের হয়েছিল যে রাশিয়ার গোয়েন্দা এবং সামরিক জেনারেলরা ইরানি আধিকারিকদের সাথে দেখা করে তাদের আশ্বাস দিয়েছিলেন যে তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয় তাহলে তারা ইরানকে সমর্থন করবে। আপাতত ইসমাইল হানিয়ার হত্যার পর ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং মনে হচ্ছে কিছু অভ্যন্তরীণ বিভ্রান্তি রয়েছে।
ইরান কখন এবং কিভাবে এর প্রতিশোধ নেবে এবং ইরানের ইসরায়েল এবং আমেরিকার পাল্টা আক্রমণ সহ্য করার ক্ষমতা আছে কি এটি আগামী সময়ে বলা হবে। পরবর্তী ভিডিওতে অন্য একটি আকর্ষণীয় বিষয় নিয়ে দেখা হবে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।